হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তা সবার আগে শুভ বিজয়া। রিসেন্টলি দুর্গাপুজো গেছে, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো গেছে। আশা করি পুজো সবার ভালো কেটেছে। তা চেন্নাই যাওয়ার আগে কিন্তু আমি কথা দিয়েছিলাম যে এবারে কিন্তু ভিডিওর গ্যাপ আর সেরকম বড় হবে না। তাই কথা মতন কিন্তু আমি আবার চলে এসেছি একটা নতুন ট্রিপে যাব বলে। বাট তার আগে যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিও, তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো মেম্বার, তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি বা সাজেশান থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো আমি আর নব অনেক দিন ধরেই খুঁজছিলাম যে যদি ছোটোখাটো কোনো ট্রিপ করা যায় আর কি। কারণ একটু লং হয়ে গেলে অসুবিধা হয় ছুটির জন্য। তাই 2-3 দিনের কোনো উইকেন্ডের প্ল্যান আমরা খুঁজছিলাম। তো দেখতে দেখতে আমরা একটা অফবিট লোকেশান খুঁজে পেয়েছি। খুব ইন্টারেস্টিং জায়গাটা। লোকেশানটা হচ্ছে, নাম হচ্ছে পাতাল ঘর। আর এটা রয়েছে পুরুলিয়াতে একটা জায়গাতে। বাকি ডিটেলসটা আমরা স্পটে গিয়ে তোমাদেরকে ডিসক্লোজ করব। আর আমি এই ট্রিপটা নিয়ে একটু বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমি নতুন বাইক নিয়েছি এডিবি 390। তো আমার বাইক নিয়ে এটা ফার্স্ট অফিসিয়াল জার্নি বলতে পারো। তার জন্য আমার এক্সাইটমেন্টটা একটু বেশি। তো হোপফুলি জার্নিটা ভালো হবে। তো বাকি ডিটেলস যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে সোজা রাস্তায়। এই সবেমাত্র জয়পুর ফরেস্ট ঢুকলাম। প্রায় 110 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি। তা আগের বারে যেরকম দেখেছিলাম রাস্তা আরামবাগের, মানে আরামবাগ অবধি আসতে যেরকম খারাপ সেরকমই রয়েছে, তাপ্টি মারা রাস্তা। বাইক তো আমার হেভি চলছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো জয়পুরের পর থেকে রাস্তাটা ভালো আছে, কারণ আগের বারে এখান থেকে গেছিলাম বাঁকুড়া। তো মোটামুটি এখনও 150 কি 160 কিলোমিটার চালাতে হবে। তাই বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। একটু চা জল খাবার খেয়ে নিয়েছি, এবারে আর দাঁড়ানো যাবে না। হয়তো আর একবার হয়তো মাঝখানে ব্রেক দেবো, তারপর সোজা স্পটে ঢুকবো। তো চলো, স্পটে ঢুকে বাকি ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। লেটস গো। যেতে যেতে আবার একটু দাঁড়িয়ে গেলাম রেস্ট নেবার জন্য। আমরা এখন মানবাজারের দিকে ঢুকছি। তো মানবাজার যাওয়ার আগে এই কংসাবতী নদীর ওপর দিয়ে একটা ব্রিজ গেছে, খুব সুন্দর জায়গাটা। সো এখনও 70-75 কিলোমিটার মতন বাকি আছে। ঢুকতে ঢুকতে প্রায় দুপুর হয়ে যাবে, যার জন্য খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি হোটেলে। তো ওখানে ঢুকে দেখবো পরিবেশটা কীরকম, আর একটু রেস্ট নেই, তারপর এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। চলো। পাতালগড় ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল। তাই আগে থেকেই আমরা খাবার অর্ডার দিয়ে রেখেছিলাম, আর খাবারের মধ্যে নিয়ে নিয়েছিলাম আমরা ফিশ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, পোস্ত, একটা ভাজা আর এক পিস মাছ। আর খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। সো ফাইনালি এসে পৌঁছেছি পাতাল ঘরে। আমরা চেক ইন করেই সঙ্গে সঙ্গে লাঞ্চটা করে নিয়েছি, কারণ খুব জোর খিদে পেয়েছিল, অনেকটা টাইম হয়ে গেছে। তা পাতাল ঘর কেন নামটা দেওয়া হয়েছে সেটা পরে আসছি, আগে তোমাদের প্রপার্টিটা ঘুরে দেখাই। চলো। সো এই হচ্ছে এন্ট্রান্স। এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গা।
সো এই হচ্ছে আমার দৈত্য, এখন রেস্ট নিচ্ছে। সো চলো ভিতরটা ঢুকি। এইটা হচ্ছে ডাইনিং, এখানে সব খাওয়া দাওয়া লাঞ্চ ডিনার এখানে করে। চলো এবার আস্তে আস্তে ভিতরটা দেখি। তো এই হচ্ছে প্রপার্টিটা। রাত্রে আলো জ্বাললে আরেকটু ভালো দেখতে লাগবে ব্যাপারটা, চারদিকটা। তো এইগুলোকে বলা হয় হচ্ছে হবিট স্টে। হবিট কথাটা এলো কোথা থেকে? তো 1937 সালে একজন ইংরেজ অথর ছিল, তো বাচ্চাদের জন্য একটা নোবেল লিখেছিল, নাম ছিল দ্য হবিট। তো হবিট বলতে যারা বিলো অ্যাভারেজ হাইটে, মানে হাইটে অনেক শর্ট হাইট, তাদেরকে নিয়ে একটা উপন্যাস লিখেছিল বাচ্চাদের জন্য। তো সেইখান থেকে এই ক্যারেক্টারটা মানে স্টার্ট হয় হবিট বলে, এবং তারপর অনেকগুলো ভার্সান পাবলিশ হয়েছে। দ্য লর্ড অফ দ্য রিংস এসেছিলো 1954 সালে, তারপরেও অনেকগুলো ভার্সান বেরিয়েছে। তো এই ঘটনার ওপরেই কেন্দ্র করে হলিউডে অনেকগুলো সিনেমা হয়েছে, দ্য হবিট হয়েছে, লর্ড অফ দ্য রিংসও ছিল। তো সেই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার হয়ে হচ্ছে এই হবিট স্টে। তো যদি সিনেমাটাকেও দেখে থাকো লর্ড অফ দ্য রিংস, তো সেখানে দেখানো হয়েছিল যে হবিট মানে যারা, তারা কীভাবে থাকে। বেসিক্যালি হবিট হোলস বলা হয় যেখানে থাকে, সেটা হচ্ছে হবিট হোলস। তো তুমি যদি একটু ভালো করে দেখো, তোমরা এগুলো দেখো, পুরো রাউন্ড শেপের দরজা জানলা করা আছে, যেহেতু হবিট হোলসে তারা থাকতো, তো তার উপর বেস করেই হচ্ছে এগুলো তৈরি। তো হবিট হবিট স্টে প্রথম আর কি তৈরি হয়েছে নিউজিল্যান্ডে, কারণ সিনেমাটা যখন তৈরি হয়েছিল তো নিউজিল্যান্ডেই মানে এই হবিট স্টে তৈরি করে তার উপর শুটিং হয়েছিল। তো ফার্স্ট ওখান থেকে এই কনসেপ্টে স্টার্ট হয়। তারপরে এখন বিভিন্ন কান্ট্রিতে আছে এরকম, এই কনসেপ্টের বিভিন্ন প্রপার্টি আছে। ইভেন ইন্ডিয়ার মধ্যেও অনেক জায়গায় আছে, যেমন মুম্বাইতে আছে, সাউথ ইন্ডিয়ার মধ্যেও আছে। বাট ওয়েস্ট বেঙ্গল এই প্রথমবার এই একটাই এখনও পর্যন্ত তৈরি হয়েছে। তো আমরা খোঁজ পেয়েই সঙ্গে সঙ্গে দেখতে এলাম, কারণ খুব ইন্টারেস্টিং জিনিসটা, কারণ এরকম কনসেপ্টের ওপরে আর কোথাও নেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো এই ফার্স্ট টাইম আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। প্রপার্টিটা খুব একটা বেশি দিন হয়নি, বছর দেড়েক হবে হয়তো, যদি আমি খুব ভুল না হই। তা কনসেপ্টটা দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট। তো বেসিক্যালি মানে যে প্রপার্টিতে আমি দাঁড়িয়ে আছি সেখানে দু রকমের রুম আছে। একটা যেটা এই যে রুমগুলো, এগুলোকে বলছে হবিট স্টে, মানে রুম বলতে পারো কাইন্ড অফ। আর এইখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে টেন্ট। ওকে, তো টেন্টেরও যদি তুমি দেখো, ইভেন টেন্টে যে ঢোকার জায়গাটা সেটাও রাউন্ড শেপেরই করা আছে, কারণ যেরকম বললাম যে হবিটরা থাকতো হচ্ছে হবিট হোলসে, তো ওই জন্য রাউন্ড শেপের দরজা, রাউন্ড শেপের জানলা করা থাকতো। বাট এখানে যখন মানে বিভিন্ন যে হোটেলগুলো মানে রুমগুলো তৈরি করা হয়, মডার্ন অ্যামিনিটিস দিয়ে তৈরি করা হয়, তো যাতে আমরা সবাই থাকতে পারি কমফোর্ট পাবে। বেসিক্যালি এটা মানে পাতাল ঘর নামটা এই জন্য দিয়েছে, যেহেতু এই রুমগুলো কিছুটা মাটির তলায় থাকে, কিছুটা ওপরে থাকে, মানে পাতাল ঘর সেই হিসাবে নামটা দিয়েছে, মানে বাংলা প্রতিশব্দ বলতে পারো, কাইন্ড অফ আন্ডারগ্রাউন্ড টাইপের। বাট ঠিক করে দেখলে হয়তো এটা পুরোপুরি মাটির তলায় নয়, অর্ধেকটা মাটির তলায় থাকে, অর্ধেকটা ওপরে থাকে, যদি ভালো করে তোমরা খেয়াল করো। ইভেন সেম জিনিস সিনেমার মধ্যেও দেখানো হয়েছে, এইভাবেই তৈরি ছিল ওদের ঘরগুলো। সো এই দেখছো মোটামুটি গ্রাউন্ড লেভেলের, হাফটা তলায় হাফটা ওপরে। আর এই রুমগুলোর ভাড়া 1,500 টাকা করে পার হেড, আর যদি পার হেড পার নাইট, আর যদি হবিট টেন্ট নাও তাহলে সেটা 1,000 টাকা করে। বাকি ডিটেলস আমি পরে শেয়ার করে দেবো। আর রুমগুলো বেশ ভালো, এবং কিছু অ্যামিনিটিস আছে, কিন্তু আরও ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে এখনও অবধি, কারণ
বেশি দিন তো হয়নি, খুব একটা বেশি দিন হয়নি, তো আশা করি আরও ভালো পরবর্তীকালে এলে পাওয়া যাবে। বাট এই মুহূর্তে বেশ ভালো মনে হচ্ছে। রুমটা আমি তোমাদেরকে দেখাবো। টেন্ট আমরা নেইনি, আমরা শুধু হবিট রুমটাই নিয়েছি, টেন্ট নেই। তাই টেন্টটা যদি কারোর ফাঁকা থাকে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি টেন্টের ভিতরটা কীরকম। তার আগে আমি আমাদের রুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। চলো। এই হচ্ছে রুম। কুলার দিয়েছে, আর এই হচ্ছে রাউন্ড শেপের দরজা। ইভেন জানলাগুলো রাউন্ড শেপের। সো ভিতরে কোনো পাখা নেই, আর শুধুমাত্র কুলারই আছে। আর এবারে হবিট হাউসে এলে যে তোমরা কোথায় কোথায় যেতে পারবে সেটা একটা বড় ব্যাপার, কারণ শুধু তো এখানে এসে থাকবে তা হতে পারে না দুদিনের জন্য। তো এখানে কিছু কিছু সাইট সিন করার মতন জায়গা আছে, আর একটা ট্রেকও করা যাবে 8 কিলোমিটার, 8-16 কিলোমিটার আপ ডাউন। তো আমি চেষ্টা করব যতগুলো করা যায়, কারণ আমরা দুদিন থাকবো এখানে, তো একদিন তো মোটামুটি আজকে হয়েই গেল। বাকি সময়টার মধ্যে যতগুলো পারবো চেষ্টা করব কভার করবার, আশেপাশে যতগুলো জায়গা তোমাদের দেখানোর চেষ্টা করব। সো কালকে সকাল থেকে সব শুরু করব। আজকে আপাতত কোথাও সেরকম যাবার নেই, তাই এখানেই স্টে করছি। রাত্রে বারবিকিউ অর্ডার দিয়েছি, তা কত কি খরচা, কোন খাবারের কি ডিটেলস, কিরম কি এক্সপেন্সেস, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। চলো সন্ধেবেলা দেখবো বারবিকিউ কীরকম হয়। এখানকার যিনি ম্যানেজার ছিলেন তিনি আমাদের সাজেস্ট করেছিলেন শালপাতা পোড়া চিকেন ট্রাই করতে, তাই বারবিকিউ আর আমরা অর্ডার দেইনি। শালপাতা পোড়া চিকেনটা তৈরি হয় কাঁচা শালপাতার মতন, দুটো বাটি তৈরি করা হয়, মাঝখানে চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে আগুনে পোড়ানো হয়, আর এর টেস্টটা বেশ ইউনিক ছিল। ডিনারের মধ্যে এখানে ভাত অথবা রুটি এবং তার সাথে একটা চিকেনের আইটেম থাকে। তা সেই দিনকে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অপশন দেওয়া হয়েছিল, তাই জন্য আমরা সেটাই নিয়েছিলাম, আর সাথে একটা মিষ্টি দিয়েছিল। তো আজকে সকাল সকাল উঠে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ যেরকম কালকে রাত্রে বলেছিলাম যে ট্রেকে যাব আজকে একটা, তো ডাউরিনালা ট্রেকে এখন বেরোচ্ছি সবে এখান থেকে। অনেকটা হাঁটতে হবে, তার জন্য ব্রেকফাস্ট একটু হেভি ব্রেকফাস্টই করেছি বলতে গেলে। তো চলো কীরকম কি থাকে ট্রেকিংটা দেখা যাক, লেটস গো। সো এই সবে মাত্র শুরু করলাম হাঁটা। একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের হিসাব ছিল 8টার থেকে 8:30 নাগাদ বেরোনোর, সেখানে প্রায় 9:30 বেজে গেছে, ঘন্টাখানেক লেট। যেহেতু অনেকটা হাঁটতে হবে, তো সকাল সকাল বেরোনো উচিত ছিল, বাট কি করা যাবে, গাইড যে ছিল তিনি দেরিতে এসছে। সো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে পাহাড়টা ছিল পিছনে, এটা হচ্ছে কুকুবুরু পাহাড়। মাঠাবুরু আছে, এবার মাঠাবুরু থেকে এর নাকি হাইটটা বেশি বললো যে গাইড আছে আমাদের। তো এবার এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে একটু। ম্যাপে তো রাস্তা বোঝার কোনো উপায়ই নেই, এখান থেকে নামতে হবে। সবে মাত্র 1 কিলোমিটার এসেছি, এখন অনেকটা যেতে হবে। চলো। সো এইটা হচ্ছে শোভা নদী, এই আমরা পিছন দিক থেকে গেলাম, এই শোভা নদী পড়লো, এটাকে ক্রস করে এবার সোজা যেতে হবে। এবার নদীর রাস্তা ধরেও যাওয়া যায় বলছিল, নদীর পাশ থেকে আর কি।
বাট এটা আরও ভিতর দিয়ে ঢোকাবে। চলো দেখি আর কতটা কি বাকি আছে। ওইখান থেকে কোথায় গুগলে কাজ করবে? কোথা দিয়ে কোথা দিয়ে? যেখানে ছিলাম আমরা। গুগলে হয় নাকি? ম্যাপে কি এই রাস্তা দেখাবে? মোটামুটি ডাউডানালির কাছাকাছি চলে এসেছি, এখনও প্রায় 2-3 কিলোমিটার আরও হাঁটতে হবে। তো এখান থেকে এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অযোধ্যারই একটা পার্ট। আর এইখানে যেটা ড্যাম দেখা যাচ্ছে এটা হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যামটা এর উপর দিকে আছে পিছন দিকে। তো এখন নামতে হবে। সো এই আমরা এটা ক্রস করে এলাম। পিছনে যেটা নদীটা এটা ডাউডি নালা, জলটা যাচ্ছে যেটা পিছনে ডাউডি নালা। অনেকটা হাঁটা হয়ে গেছে, 10-12 কিলোমিটার মতন। আরও একটু উপরে যেতে হবে, তাহলে ওয়াটারফলটা দেখতে পাবো। সো যেতে হবে, চলো। এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, মানে পুরোটাই জঙ্গল। আর মোটামুটি আমাদের ক্যাম্প থেকে 11 কিলোমিটার প্রায় হেঁটে এসেছি। যদি দেখতে পাও, এই যে এটা হচ্ছে কুকুপুরু ছিল, ওখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। ওখান থেকে এই অবধি মোটামুটি 11 কিলোমিটার। আর লাস্ট 2-3 কিলোমিটার পুরোটাই মানে জঙ্গল, পুরো মানে গাছপালা ঠেলতে ঠেলতে আসতে হয়েছে। তো চলে এসেছি প্রায় ঝর্ণাটার কাছাকাছি। তো আর একটু উঠতে হবে কষ্ট করে, তারপর দেখতে পাবো। সো ফাইনালি ডাউডি ফল চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ডাউডি ফলসের তলা থেকে একদম উপরে উঠেছি টপে। তো এখান থেকে ভিউটা দেখাবো তোমাদের কীরকম লাগে। তো এই যে পিছনে কুমিরের মতন হাঁটা দেখছো, তো এটা হচ্ছে মেন, মানে উপরে উঠলে এটা দেখতে পাবে। আর এই জলটা হচ্ছে আসছে অযোধ্যারই একটা পার্ট থেকে, যেমন বামনি ফলস আছে ওখানে, সেরকমই একটা ফলস। তো এটাই জলটা পড়ে একদম তলা থেকে, যেখান থেকে আমরা উঠলাম ওখান থেকে জলটা বয়ে যাচ্ছে। তো আসাটা সাকসেস, কারণ যে ভিউটা তলা থেকে পেলাম, এখানে শুধু তোমাদের জন্য আমি উঠলাম। এটা কুমিরের হাঁটা দেখার জন্য অনেকে আসে, তার জন্য আমি এই এত দূর এলাম। তলা থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে অসাধারণ। তো এবার ফেরবার পালা। তো ফেরবার জন্য একটা নতুন একটা অপশান আমরা খুঁজে বার করেছি। তো দেখি সেটা কীরকমভাবে যাওয়া যায়। তো এখন আমরা কুদনা গ্রাম দিয়ে ফিরছি। তো যদি কুদনা গ্রাম দিয়ে যেতাম তাহলে এইখানটা করে বাইক রেখে তারপরে হাঁটতে হতো। এখন এখান থেকে ফিরে রাস্তা থেকে টোটো বা অটো ধরে আমাদের ক্যাম্পে যাব। এই সবেমাত্র আমরা লাঞ্চ করে উঠলাম। আমাদের ক্যাম্পে ঢুকতে ঢুকতে প্রায় বেজে গেছিলো 3টে, তাই খিদে পেয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি এসেই। এবার আসি ট্রেকের কথাতে। তো ট্রেক করতে মোটামুটি আমাদের দুটো অপশান দেওয়া হয়েছিল। মানে যিনি ওনার এখানে বরুণদা, ওনার সাথে কথা হয়েছিল। তো উনি আমাদের দুটো অপশান বলেছিলেন। একটা হচ্ছে আমি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে যেতে পারি, মানে জঙ্গলের মধ্যে যাব আসবো। আর আরেকটা হচ্ছে এখানে কুদনা গ্রাম বলে পাশে একটা গ্রাম আছে, তো তত দূর অবধি গাড়ি বা বাইক থাকলে সেখানে গেলাম, বা টোটো অটো রিজার্ভ করে যাওয়া যেতে পারে।
সেখান থেকে কিছুটা দূরত্বের ট্রেকটা, মানে ডাউরিনালা ফলসটা কিছুটা দূরে, 1.2 কিলোমিটার। বাট এই যে জঙ্গলের রাস্তাটা টোটাল কতটা, এটা মানে যতটা শুনেছিলাম তার থেকে অনেকটা বেশি, কারণ আমরা শুনেছিলাম 8 কিলোমিটার, বাট আমরা গিয়ে দেখলাম যে প্রায় 11 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমাদের জঙ্গলের ভিতর থেকে পৌঁছাতে প্রায় লেগে গেছে 2.5 ঘন্টা মতন, কারণ আমরা 9:30 নাগাদ বেরিয়েছিলাম, ওখানে পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গেছে। তো আমরা এবারে 3 নম্বর অপশান একটা মানে চয়েস করেছি, সেটা হচ্ছে আমরা গেছি ভিতর দিয়ে 11 কিলোমিটার, বাট আসবার সময় আমরা কুদনা গ্রাম হয়ে এসেছি, যার ফলে 1.2 কিলোমিটার আসবার সময় আমাদের হাঁটতে হয়েছে। তারপরে যে গাইড ছিল সেই একটা টোটো আমাদের ব্যবস্থা করে দিল, ওখান থেকে আমরা চলে এসেছি। তো যদি কেউ আসো, এই ট্রেকটা করো, মানে যেটা ওয়ান সাইড তুমি জঙ্গল জঙ্গল থেকে গেলে সেটা একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চার বা থ্রিল বলতে পারো। আসবার সময় যাতে মানে পিসফুলি আসতে পারো, তার জন্য একটা গাড়ি যদি বুকিং করে রাখতে পারো তো বেটার, তোমাদের এতটা কষ্ট হবে না। তো সেই অপশানটা নিতে পারো তোমরা। আর মানে টোটো ভাড়া করে যেরকম আমরা এসেছিলাম, আমাদের 350 টাকা আসার সময় দিতে হয়েছে এক্সট্রা। আর ট্রেকটা করতে গেলে যে গাইড নিয়ে গেছিলো তার 500 টাকা চার্জেস। আর কুদনা গ্রাম থেকে যদি তোমরা যেতে চাও, যেটা মানে যেতে হয়তো 1.2 কিলোমিটার, আসবে ওই টোটাল 2.5 কিলোমিটার মতন হবে আপ ডাউন। কিন্তু সেটা যেতে হলে যে তোমাকে গাইড নিতে হবে কোনো মানে নেই, তুমি নিজে চলে যেতে পারো। মানে কুদনা গ্রাম অব্দি পৌঁছালে ওখানে যদি বাইক বা গাড়ি যাই নিয়ে রাখো, কোথাও একটা সাইডে রাখলে, বা ওখানে অনেক গ্রামের ছেলেমেয়েরা আছে তাদের বাড়িতেই ধরো রেখে দিলে, রেখে কাউকে হয়তো বললে আমাকে একটু দেখিয়ে দিতে, তাকে হয়তো সামান্য কিছু হাতে দিতে হতে পারে, সেটা দিলে তারা নিয়ে চলে যাবে। মানে ওরকম করে আলাদা করে যে গাইড নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তো গাইড চার্জেসটা ওখানে অ্যাভয়েডেবল। সো এটা একটা অপশান আছে। আর যেরকম আমরা গেছি আর এসছি এরকম ঘুরে, তো সেটাও করতে পারো। এবারে ট্রেকিংয়ের যদি অবস্থা বলি, রাস্তা এমন কি চড়াই উতরাই নয়, পরিষ্কার রাস্তা, সমানই আছে, একটু আধটু আছে ওপর নিচে, সেটাতে খুব একটা যে অসুবিধা হবে তা নয়। মানে সবাই যেতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। আর একটা ছোট্ট অ্যাডভাইস, সেটা হচ্ছে যদি কেউ এই ট্রেকটা অ্যাটেন্ড করো, তো অবশ্যই মানে আমরা অ্যাডভাইস করব যে কোনো গাইড নিয়ে যাওয়াটাই উচিত, স্পেশালি জঙ্গলের মাঝখান থেকে যখন যাচ্ছ, কারণ জঙ্গলের রাস্তা কোথায় কখন গেছে কিছু চিনতে পারবে না যদি গুলিয়ে ফেলো। আর যদি কুদনা গ্রাম থেকেও কেউ যেতে চাও, যেরকম বললাম যে ওখানকার লোকাল কোনো ছেলে মেয়ে থাকলে তাদের বলবে দেখিয়ে দিতে, তাহলে মানে সেটাও দরকার আছে যে নিজেরাই উঠে গেলে না ওঠাটাই বেটার, কারণ রাস্তা হারিয়ে গেলে খুব মুশকিল। কারণ একবার মানে বিকেল হয়ে গেলে তারপরে হাতি টাতি বেরোয় সন্ধ্যের দিকে যত গড়াবে, প্লাস শেয়ালের উৎপাতও আছে, তো এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকাই বেটার। সেই জন্য মানে গাইড মানে কেউ লোকাল কোনো লোক ছাড়া একদমই অ্যাডভাইজেবল না যে তোমরা নিজেরাই ট্রেকটা করে নিলে। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যদি মানে কোনো রকম কোনো অসুবিধা হয় বা কিছু, বা কোনো মানে বুকিং করবার জন্য কোনো কথা বলতে হয়, এখানে যিনি ওনার আছেন এই ক্যাম্পের, তার সাথে বললে তিনি সবটাই মানে অ্যারেঞ্জ করে দেবেন, যে যেরকমভাবে তোমরা চাইবে। তো যদি কেউ করতে চাও, ওনার সাথে ডাইরেক্ট কথা বলে নেওয়াটাই বেটার, কারণ উনি সব থেকে ভালো বুঝবেন যে কে এক্সপিরিয়েন্স গাইড, কে ভালো করে নিয়ে যেতে পারবে। তো ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো। আজকের মতন আমাদের ট্রেকিং ঘোরা, আর একটা জায়গা আজকে যাব, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট, আড়াইকানালি সানসেট পয়েন্ট বলে। তো কতটা ভালো সানসেট দেখতে পাবো জানি না, বাট গিয়ে তো দেখতেই হবে একবার, যেহেতু এখানে সাইট সিনের মধ্যে পড়ছে। আর আজকের মতন ওটাই লাস্ট, দেন ডিনার করে রেস্ট নিতে হবে, কারণ অনেকটা হাঁটা হয়েছে আজকে। কালকে সকালে আমাদের একটা প্ল্যান আছে, ওই বাঁদরি ধান্দির বলে একটা জায়গা আছে, তো সেটাতে যাওয়ার। তো চলো দেখি আজকে এটা ঘুরে আসি, তারপর কথা হবে তোমাদের সাথে। ডাউরিনালা ট্রেক নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। বর্ষাকালে মূলত এখানে হরকা বান দেখা যায়। হরকা বান বলতে বোঝায় যেটা হঠাৎ করে হয়। বর্ষাকালে অনেকটা বৃষ্টি যখন জমা হতে থাকে, তো একসাথে জলটা গ্যাদারিং হওয়ার পরে যখন হঠাৎ করে পড়তে শুরু করে, তো সামনে যারা থাকবে তাদেরকে একবারে টেনে নিয়ে চলে যাবে। তো এই জন্য বর্ষাকালে এই ট্রেকটা করা একদমই উচিত না। আর এই কারণের জন্য এরকম একটা অ্যাক্সিডেন্ট এর আগেও হয়েছিল 2006 সালে। তোমরা যদি গুগলে সার্চ করে দেখো বাঘবন্ডি কেস নাম দিয়ে, তাহলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। সো আমরা অবশ্যই অ্যাডভাইস করবো যেন বর্ষাকালে এই ট্রেকটা কেউ না করে। আর বাকি সময় করলে অবশ্যই যেন গাইড বা লোকাল লোকেদের সাহায্য নিয়ে করে, তাহলে সেটা সুবিধা হবে।